করোনা ঝুঁকি তুচ্ছ করে ঈদযাত্রায় ছুটছেন মানুষ, লঞ্চ ফেরিতে ঢল, বাসে গাদাগাদি। আজও মৃত্যু 200। ডিএনসিসি হাসপাতালে 20 মিনিট সেন্ট্রাল অক্সিজেন বন্ধে হাহাকার। ভিতরে ভাই হাহাকার ভাই, একটা মনে হচ্ছে ভাই এটা কি আমাদের অক্সিজেন না পাওয়ার কষ্ট করে সে মারা গেছে আমার বুকের উপর। জমজমাট কোরবানির পশুর হাট, রাজধানীতে ক্রেতা কম। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল আজহা উদযাপন। সরকারের চাপেই রাজনীতিতে নিষ্ক্রিয় বেগম জিয়া, দাবি বিএনপি নেতাদের। ক্ষমতাসীনদের অনীহায় বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না, অভিযোগ দলটির। এবং ঈদের ছুটিতেও পদ্মা সেতুতে কর্মযজ্ঞ। সংযোগ সেতুর 11 নম্বর স্প্যানের স্ল্যাবের ঢালাই শুরু। সবচেয়ে দীর্ঘ গার্ডারের উপর করা হবে পিচ কার্পেটিং। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। কাল ঈদুল আজহা, 3 দিনের ছুটির পরই টানা কঠোর বিধিনিষেধ। আর তাই যেন বাড়ি ফেরার জন্য মরিয়া মানুষ। শিমুলিয়া, বাংলাবাজার এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে উপচে পড়া ভিড়। যাত্রী বোঝাই হয়ে যাচ্ছে প্রতিটি ফেরি। মহাসড়কেও রয়েছে যানবাহনের চাপ, কিন্তু স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কোথাও। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরিতে তিল ধারণের ঠাঁই নেই। বৃষ্টিতে কাক ভেজা হয়েই যে যেভাবে পারেন উত্তাল পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। ছোট ছোট লঞ্চেও একই ধরনের হুড়োহুড়ি। অনেকের মুখেই মাস্ক নেই। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ পারাপার হচ্ছে, এতে আমাদের জীবনের ঝুঁকি হচ্ছে। এখন যেভাবে হোক আমাদের তো কষ্ট করে যাওয়াই লাগবে। ঈদের সময় ছুটি পাই, বাপ মা ভাই সবার সাথে আমরা ঈদ কাটাবো। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে 3টি ফেরি যুক্ত করেও মানুষের ঢল সামলানো যাচ্ছে না বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। ঠেলাঠেলি করে লঞ্চে উঠতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, সে বিষয়টিও আমরা এখানে মাথা রেখে কাজ করছি। পাটুরিয়া ঘাটেও একই চিত্র। ফেরি পাড়ে ভিড়তেই ওঠার তোড়জোড় যাত্রীদের। সংক্রমণের ঝুঁকি নিয়ে লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখ মানুষ। 5-6 ঘন্টা ধরে বসে আছি, অনেক কষ্ট হচ্ছে। বাইরের মহামারী, তারপরেও তো মানুষের কষ্ট করে যাচ্ছে, চাপাচাপি ভিড়াভিড়ি এগুলোকে কেউ মানতেছে? সবাই তো এভাবেই যাতায়াত করতেছে। অতিরিক্ত ভাড়া নিতে আছে, একটা ভাড়া 3টা নিতে আছে। 1500 টাকা করে ভাড়া নিয়ে আমাদেরকে এই লোকাল গাড়িতে আমাদের দিয়ে দিয়েছে। মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীর গতিতে থেমে থেমে চলছে গাড়ি। ভোগান্তি হলেও পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে চান ঘরমুখী মানুষ। তবে যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে, মেট্রোপলিটন ও জেলা পুলিশ কাজ করছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদযাত্রার শেষ দিনেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং সড়কের পরিস্থিতি জানাতে আব্দুল্লাহপুরে আছেন সাদাত রহমতুল্লাহ। প্রথমেই যাচ্ছি সদরঘাটে তামিমের কাছে। তামিম, 100 জনের ক্ষতি করবে। জাফর, রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং সেই জন্য কিন্তু ঠিক ঈদের আগের দিন আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ কিন্তু ঢাকা ছাড়ার যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করছেন এবং সদরঘাটে পুরো পন্টুন জুড়ে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের উপস্থিতি। এবং এখানে এই যে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেই করোনা সংক্রমণের মধ্যেও শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি কিংবা মাস্ক পরিধান সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে সেটি আসলে একেবারেই এখানে উপেক্ষিত। একেবারেই এখানে আমরা সেই স্বাস্থ্যবিধির উপস্থিতি কোনোভাবেই লক্ষ্য করছি না। গায়ে গা লাগিয়ে ঠাসাঠাসি গাদাগাদি করে মানুষ, আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে পন্টুনে অবস্থান করছে এবং এভাবেই হাজার হাজার মানুষ পন্টুনে অবস্থান করে তাদের যে গন্তব্যের যে লঞ্চ, সেই কাঙ্ক্ষিত লঞ্চ উঠেছে এবং সে কাঙ্ক্ষিত লঞ্চে উঠেও তারা ভেতরে যে ডেকে রয়েছে, ভেতরে বারান্দা রয়েছে বিভিন্ন জায়গায় লঞ্চের, সেখানেও কিন্তু গাদাগাদি করে ঠাসাঠাসি করে তারা বসে আছে এবং যাত্রা করছে। যদিও মানে অনেক লঞ্চকে আমরা দেখেছি যে এখানে অনেক লঞ্চকে আমরা দেখেছি যে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তারপরেও সেই লঞ্চ ছাড়ার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত এখানে
কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যাত্রীরা বলছেন যে এই যে তারা যে প্রত্যেকটি লঞ্চে পরিপূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেছে, তারপরেও ছাড়ছে না, এ ব্যাপারে তারা অভিযোগ করছেন এবং বলছেন যে ঘন্টার পর ঘন্টা তারা আসলে অপেক্ষা করছেন এবং আরও যে যাত্রী নেওয়ার যে প্রবণতা সেটি আসলে বাড়ছে। যদিও আমরা দেখেছি যে এখানে আসার 2 থেকে 3 ঘন্টা আমরা এখানে অপেক্ষা করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2 থেকে 3টি লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আজও ঈদের আগে সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী যে মানুষ রয়েছে তারা ঈদের আগে বাড়ি ফিরছেন এবং হাজার হাজার মানুষ এখানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কিন্তু তারা বাড়ি ফিরছেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব রাজধানীর অপর প্রান্তে আছেন আবদুল্লাপুরে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ তার কাছে। ঈদের আগে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ার জন্য এই মুহূর্তে রাজধানীর আবদুল্লাপুর পয়েন্টে মানুষের যেই ভিড় আসলে লক্ষ্য করা যাচ্ছে সে হারে কিন্তু পরিবহন বেশ সংকট রয়েছে। সকাল থেকে যদিও আমরা দেখেছি যে আবদুল্লাপুর পয়েন্টে প্রচুর পরিমাণে যানজট ছিল, বিশেষ করে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু তীব্র যানজট ছিল। বিকেল নাগাদ এসে কিন্তু সেই যানজট কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না, এখন কিন্তু সেই উপস্থিতি এখন আর নেই। কিন্তু যানজট না থাকলেও কিন্তু মানুষের ঘরমুখী মানুষের যেই পরিবহন নিয়ে দুর্ভোগ সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। সেই দুর্ভোগ কিন্তু মাথায় নিয়ে মানুষ কিন্তু বাড়িতে যাচ্ছে। প্রথম থেকে বলা হচ্ছিল যে স্বাস্থ্যবিধি মেনে বাড়ি যাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যবিধি মানার আসলে কোনো ধরনের সুযোগ নেই, কারণ এই গণপরিবহন না পেয়ে অর্থাৎ এই দূরপাল্লার পরিবহন না পেয়ে মানুষ কিন্তু বিভিন্ন ট্রাকে করে গাদাগাদি করে কিন্তু বাড়ি ফিরছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে শুধু এই গরুর ট্রাকেই নয়, যে যেভাবে পারছে যে শেষ মুহূর্তে আগামীকালকে ঈদ উপলক্ষে কিন্তু শেষ মুহূর্তে বাড়িতে যাচ্ছেন। সবারই একটি অভিযোগ এই মুহূর্তে এসে তারা বলছেন যে আসলে গত কয়েকদিনের তুলনায় আজকে গাড়ি ভাড়া কয়েক গুণ 2 থেকে 3 গুণ বেশি আঁকাচ্ছে। এই মুহূর্তে যদি বলা হয় যে আসলে আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ভাড়া 150 থেকে 200 টাকা পর্যন্ত নিচ্ছে বিভিন্ন পরিবহনে, তার মধ্যেও কিন্তু পরিবহনের বেশ সংকট রয়েছে। তারা বলছেন যে আসলে এই সংকটের মধ্যে আসলে শেষ মুহূর্তে এসে তারা যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে সেই স্বাস্থ্যবিধি কিন্তু বরাবরই উপেক্ষিত। যেই মাস্ক থেকে শুরু করে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, এক সিট ফাঁকা রেখে সে কোনো অংশে কিন্তু রাখা হচ্ছে না। সব মিলিয়ে গত কয়েকদিনের যে চিত্র ছিল মহাসড়কে বাড়িতে যাওয়ার জন্য সেই চিত্র কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং যারা বাড়িতে যাচ্ছেন তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত কয়েক গুণ ভাড়া দিয়ে বাড়িতে যাচ্ছেন। এবং সকাল থেকে এই সড়কে মূলত সাধারণ মানুষের যেই তীব্র যানজট ছিল গণপরিবহনের দূরপাল্লা বাসের, এখন এই মুহূর্তে এসে কিন্তু অনেকটাই ফাঁকা, অনেকটাই ধীর গতিতে যানবাহন চলছে। কারণ আপনি জানেন যে আসলে এই আবদুল্লাপুর থেকে কিন্তু বিভিন্ন উড়াল সড়কের কাজ চলছে, ফলে খানাখন্দ হওয়ার কারণে রাস্তায় সড়কে কিন্তু পরিবহনের ধীরগতি রয়েছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর আবদুল্লাপুর থেকে ঘরমুখী মানুষের সবশেষ খবর। ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর আবদুল্লাপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং তার আগে রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরম আর তীব্র যানজটও বাধা হতে পারেনি শেষ মুহূর্তের ঈদযাত্রায়। বাড়তি ভাড়া দিয়ে বাসে কিংবা ট্রাকে যে যেভাবে পারছেন ছুটছেন গন্তব্যে। যাত্রী চাপে গণপরিবহনে উধাও স্বাস্থ্যবিধি। ট্রেনে ভিড় কম থাকলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই যাত্রীদের। রাত পেরোলেই ঈদ, তাই গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের অবিরাম ছোটাছুটি। ভাড়া চাই 1100 টাকা, যেখানে বগুড়ার ভাড়া 350 টাকা। গাড়ি টাইম হলো 11:45, এখন কখন গাড়ি আসবে সেটা আসলে বলতে পারতেছি না। করোনা সংক্রমণের ভয়াবহতার মধ্যেই যাত্রীরা গন্তব্যে ছুটছেন গাদাগাদি করে। এক সিট খালি রাখা তো দূরে থাক, ইঞ্জিনের ওপর বসিয়েও নেওয়া হচ্ছে যাত্রী। আবার মহাসড়কে যানজটের কারণে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। যানজটের কারণে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। সারাদিনের পরে 2 দিন পরে অ্যাক্টিভ আবার খালি আসতে হয়। পার গাড়িতে মনে করেন 5, 6, 7, 8, 10 ঘন্টা লেট হয়েছে। কালকে 8টার গাড়ি ছাড়ছি রাত্রে 2টায়। গণপরিবহনে যাত্রী পরিবহনে এমন নৈরাজ্য চললেও দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে বিআরটি এর চেয়ারম্যান দাবি করলেন এখন পর্যন্ত পাননি কোনো অভিযোগ কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না। সুনির্দিষ্ট যদি কোথাও এরকম অভিযোগ থাকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নলেজে আসলে, আমাদের বিআরটি এর নলেজে আসলে ওই গাড়ির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। এদিকে শেষ দিনে কমলাপুর রেল স্টেশনেও ছিল ঘরমুখো মানুষের ভিড়। প্রবেশ পথে যাত্রী চাপে ভেঙে পড়ে স্বাস্থ্যবিধি। একই সিট আমাদের, একটু আপাতত বসছি, পরে উঠে যাবো। তো খাইলাম তো এই জন্য মাস্ক পরে নাই। আমরা অনলাইনে টিকিট কাটতে আসছি, টিকিট পাইতেছি না, আমরা এখন কেমনে যাবো দেশে? বর্তমানে সারা দেশে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেইল কমিউটার ট্রেন চলছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীর ঈদ উদযাপন প্রস্তুতির মধ্যে মহামারী করোনায় বাড়ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 200 জন, শনাক্ত হয়েছেন 11,500-এর বেশি। এ অবস্থায় ধারাবাহিকভাবে হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউর সংকট লেগেই আছে। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
করোনায় একের পর এক কেড়ে নিচ্ছে প্রিয়জনদের, তাতে স্বজনদের আর্তচিৎকারে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। প্রতিদিনই শনাক্ত ও মৃতের সংখ্যা ছাড়াচ্ছে আগের রেকর্ড। শহর বন্দর ছাড়িয়ে এ সংখ্যা বাড়ছে গ্রামেও, কিন্তু শ্বাসকষ্ট না হওয়া পর্যন্ত টেস্ট করানো কিংবা হাসপাতালে যাওয়ার কোনো তাড়াই নেই তাদের। করোনা ভয়াবহ রূপ নিয়েছে ময়মনসিংহে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে রেকর্ড 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন করোনায় আর 14 জন উপসর্গ নিয়ে মারা যান। জেলায় একদিনে 942 জনের নমুনা পরীক্ষায় 201 জন শনাক্ত হয়েছেন। সবচেয়ে শ্বাসকষ্ট সিট পাওয়া যায় না, আইসিইউ সংকট খুবই। আজকে 3 দিন পরে আইসিইউ পাওয়া গেছে। একজন রোগী মারা গেলে পরবর্তীতে আরেকজন সিট পাচ্ছে। এই জায়গায় যারা রোগী আসতেছে সবাই অনেকেই আসতেছে গুরুতর অবস্থায়। যদি প্রাথমিক অবস্থায় আসতো তাহলে হয়তো এত মারা যেত না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 20 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর 8 জন, নাটোরের 5, পাবনার 3 জন, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 2 জন করে 4 জনের মৃত্যু হয়েছে। যেগুলো একটু বয়স্ক ওইগুলা অবস্থা একটু বেশি ক্রিটিক্যাল, খারাপ একটু বেশি। ফরিদপুর মেডিকেলে করোনায় আক্রান্ত হয়ে 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়ে 8 জন এবং উপসর্গ নিয়ে আরও 10 জন মারা গেছেন। আর 470 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 215 জন। বগুড়ায় নিয়ন্ত্রণহীন এখন করোনা পরিস্থিতি। একদিনে করোনায় আক্রান্ত হয়ে 5 জন এবং উপসর্গ নিয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 29%। খুলনায় মারা গেছে 14 জন। এর মধ্যে নগরীর মেডিকেলে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও মেডিকেলে আরও 9 জনের করোনায় মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে 24 ঘন্টায় মারা গেছে 13 জন। এদের মধ্যে বরিশালের 5 জন, ঝালকাঠির 4 জন, পটুয়াখালীর 2 জন এবং বরগুনার 2 জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু হয়েছে। আমাদের ফেস মাস্ক ব্যবহার করা উচিত, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, না হলে কিন্তু প্রত্যেকটা মানুষ সাফার করবে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়বে। গত 24 ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় করোনায় ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে 15, যশোরে 9 জন এবং কুমিল্লায় 8 জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে 20 জন মারা গেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। জাফর, আপনাকে ধন্যবাদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2টি PCR ল্যাবে যেই পরীক্ষা বা যে নমুনা নেওয়া হয়েছে, আমরা যতদূর জানি গেল 24 ঘন্টায় 492 জনের যে নমুনা সংগ্রহ হয়েছে তার মধ্যে 113 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে, যেটি কিনা শতাংশের দিক থেকে 22.96%। অর্থাৎ গেল সপ্তাহের তুলনায় কিন্তু এই চলতি সপ্তাহের প্রত্যেক দিনই কিন্তু করোনার যে সংক্রমণ হার সেটি কমছে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোনোভাবেই কিন্তু করোনা এবং উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ কমেনি। আমরা গত 24 ঘন্টায় দেখেছি যেমন 60 জন ভর্তি হয়েছে নতুন করোনা এবং উপসর্গ নিয়ে, ঠিক একইভাবে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত জরুরি বিভাগ আমাদেরকে যেটি জানাচ্ছে হাসপাতালে সেটি হচ্ছে যে প্রায় 25 জনের বেশি কিন্তু করোনা এবং তার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই যে হার অব্যাহত রয়েছে, এই যে চাপটি অব্যাহত রয়েছে, এই জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বারবার তাদের শয্যা সংখ্যা বাড়িয়েছেন এবং নতুন নতুন চিকিৎসক কিন্তু এখানে পদায়ন করেছেন। তারপরেও কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে যখন এই ঈদুল আজহা এবং সেটির জন্য যখন বিভিন্ন জায়গা থেকে রাজশাহী সহ এর আশপাশের এলাকায় মানুষ ঈদ করতে ঘরে এসেছেন, তখন কিন্তু চিকিৎসকরা খানিকটা উদ্বিগ্ন যে যদি স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে না চলা যায় তাহলে কিন্তু এই যে সংক্রমণের হারটি নিম্নমুখী রয়েছে রাজশাহীতে সেটি আবারও বাড়তে পারে। সে কারণে চিকিৎসকরা যেটি বলছেন যে এই যে স্বাস্থ্যবিধি সেটিকে অনেক বেশি অনুসরণ করতে হবে এবং এইটি মেনে চললে আসলে এই যে হাসপাতালে যে রোগীর চাপ সেটি আসলে কমানো সম্ভব হবে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গেল 24 ঘন্টায় করোনা এবং তার উপসর্গ নিয়ে কিন্তু 20 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রাজশাহীরই কিন্তু 8 জন, বাকিরা অন্যান্য জেলা থেকে এসেছে এবং এর মধ্যে কিন্তু 4 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে, বাকিদের উপসর্গ ছিল।
অর্থাৎ জাফর যে উপসর্গ নিয়ে যারা এখানে ভর্তি হচ্ছেন এই ধরনের পরিস্থিতিগুলো ঠেকাতে কিন্তু স্বাস্থ্যবিধির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই কোরবানির সময় এই ঈদ উদযাপনে যেন সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন সেটিকেই গুরুত্ব দিচ্ছে চিকিৎসকরা। এই ছিল রাজশাহীর করোনা পরিস্থিতির আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সে অঞ্চলের করোনা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। হঠাৎ বন্ধ সেন্ট্রাল অক্সিজেন লাইন, মুহূর্তেই তৈরি হয় ভয়ানক পরিবেশ। মাত্র মিনিট 20 অসহায়ত্বে আইসিইউতে ভর্তি থাকা কয়েকজন রোগীকে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ স্বজনদের। রাজধানীর ডিএনসিসি কোভিড বিশেষায়িত হাসপাতালে সকালে ঘটে গেছে এমন মর্মান্তিক ঘটনা। রাজধানীর মগবাজার থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তি করা হয় 60 বছর বয়সী সাইফুল আলম খানকে। অবস্থার অবনতিতে স্থানান্তর করা হয় আইসিইউতে। মঙ্গলবার সকালে ঢলে পড়েন মৃত্যুর কোলে। স্বজনরা মনে করেন সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ নিরবচ্ছিন্ন থাকলে হয়তো বাঁচানো যেত সাইফুল আলমকে। আমার বাবা কোনো অক্সিজেন পায় নাই, তারা ওইখানে সে অক্সিজেন না পায় কষ্ট পায়, সে মারা গেছে আমার বুকের উপর। উনি যদি কিনা প্রপার অক্সিজেন পেতো তাহলে হয়তো বেঁচে থাকতো এখন পর্যন্ত আর কি, কারণ নর্মাল জেনারেল ওয়ার্ডে যখন ছিল তখন উনি ভালো ছিল। দেশের কোভিড নির্ধারিত হাসপাতালগুলোর মধ্যে ডিএনসিসিতে সবচেয়ে বেশি আইসিইউ সক্ষমতা। বেশি সংকটাপন্ন রোগীরাই এই হাসপাতালে এসে থাকেন। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সকালে 20 মিনিটের মতো বন্ধ থাকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ। তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতির। প্রত্যেকটা বেডে ছুটোছুটি, কি যে একটা হজবল্লর অবস্থা। কেউ সিলিন্ডারের জন্য যাচ্ছে, কারো রুগী এখানে ছটপট করতেছে। আইসিইউর মতন একটা সেন্সিটিভ জায়গায় কিভাবে 20 মিনিট আপনার টোটাল সেন্ট্রাল অক্সিজেন বন্ধ থাকে? ভিতরে ভাই হাহাকার ভাই, একটা মনে হচ্ছে ভাই এটা কি আমাদের মাঠ ভাই, মানুষের কান্নার রুল পড়ে গেছে। যারা হাই ফ্লোতে ছিল তাদের অবস্থাটা খুব ক্রিটিক্যাল ছিল সেই মুহূর্তে। সবাই কিরকম অস্থির পাগলের মতো হয়ে গেছিল। সবাই মানে জীবন বাঁচানোর জন্য যে আকুতি, শেষ আকুতি এরকম। সে সময় বাবা শুয়েছিলেন, হঠাৎ উঠে পড়লেন, বললেন যে আমার গলা শুকায় যাচ্ছে। এখনো উনি বলতেছেন যে আমার বুকে এত ব্যথা করতেছে যে ওই সময় কষ্টে মানে বুকে ব্যথা এখনো রয়েছে। কর্তৃপক্ষ বলছে যান্ত্রিক ত্রুটির কারণে সেন্ট্রাল অক্সিজেন লাইনে সমস্যা দেখা দিলেও অল্প সময়ের মধ্যেই তা সমাধান করে দেওয়া হয়। যাদেরই সংকট মানে ওই সময়টা ডেভেলপ করেছিল আমরা ইমিডিয়েটলি সেটা কভার করা হয়েছে, বিশেষ করে যারা একটু সিরিয়াস ইন নেচারের ছিল, এবং আমরা আগামীতে এটা আরও স্ট্রঙ্গার করার জন্য ব্যবস্থা নিচ্ছি। এদিকে ঈদের আগের দিন হাসপাতালে একের পর এক অ্যাম্বুলেন্স আসতে দেখা গেছে। রোগী চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুর, পটুয়াখালী, দিনাজপুর সহ দেশের কয়েকটি জেলায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। তবে শেরপুরে আজ ঈদ জামাত হলেও পশু কোরবানি হবে কাল। জেলা প্রতিনিধিদের তথ্য, ছবিতে রিপোর্ট। মঙ্গলবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জেলার 50টি গ্রামের কয়েক হাজার পরিবার ঈদ উদযাপন করে। এরপর করা হয় পশু কোরবানি। সরকারের যে নির্দেশনা আছে সকল নির্দেশনা পালন করে আমরা সবসময় এখানে ঈদের জামাত পালন করে থাকি। উদযাপনের যে নিয়ম সেটাই আমরা আজকে প্রায় 100 বছর ধরে ঐতিহ্যের সাথে পালন করে আসছি। সাতক্ষীরায়ও সকাল 7:30টায় সদর উপজেলার ভারখালী ও বাউখোলা মসজিদে ঈদের জামাতে আশপাশের 6 থেকে 7 গ্রামের মুসল্লিরা অংশগ্রহণ করেন। পটুয়াখালীর 30টি গ্রামে কমপক্ষে 25,000 মানুষ উদযাপন করেছেন পবিত্র ঈদ উল আজহা। মূল জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে। 1928 সাল থেকে এখানকার বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও কোরবানি ঈদ উদযাপন করেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদ উল আজহার নামাজ ও পশু কোরবানি সহ ঈদ উদযাপন করেছেন জাহাঙ্গীরিয়া তরিকার অনুসারীরা। করোনা মহামারী থেকে রেহাই পেতে ও বিশ্ব মুসলিম উম্মাহ সহ দেশবাসীর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুসলিম বিশ্ববাসী সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ উল আজহা আমরা উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা প্রার্থনা করি যাতে আমরা সঠিক নিয়মে ধর্মীয় উৎসবগুলি পালন করতে পারি। এছাড়া দিনাজপুর সদর এবং অন্য 4টি উপজেলায় ঈদের জামাত ও পশু কুরবানি করেন 17টি গ্রামের মানুষ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। রাজধানীতে ঈদ উল আজহার নামাজের জন্য প্রস্তুত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। কাল সকাল 7টা থেকে 5টি জামাত অনুষ্ঠিত হবে এখানে। ধুয়ে মুছে এরই মধ্যে প্রস্তুত করে তোলা হয়েছে নামাজের জায়গা। খোলা জায়গায় নামাজ আদায়ের অনুমতি থাকলেও আবহাওয়ার কথা বিবেচনায় রেখে এবার রাজধানীতে সব নামাজই আদায় হচ্ছে মসজিদের ভেতর। এহসান জুয়েলের রিপোর্ট। সবুজ এখন আরও সবুজ। বছরে 2বার ঈদের নামাজে হাজারো মানুষের মিলন মেলা হয় জাতীয় ঈদগাহে। তবে করোনা উৎসবের সব রং কেড়ে নেয়, এ নিয়ে 4টি ঈদের জামাত হচ্ছে না এইখানে।
তবে প্রস্তুতি থেমে নেই দেশের প্রধান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঈদুল আজহার জামাতের জন্য মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ধুয়ে মুছে পরিষ্কার করার কাজ। মসজিদের খাদেমরা পানি ছিটিয়ে ব্লিচিং পাউডার দিয়ে কয়েক দফা পরিষ্কার করে নেন 7 তলা বিশিষ্ট মসজিদটির প্রতিটি ফ্লোর। সাধারণ সময় ঈদের জামাতকে ঘিরে সাজসজ্জার যে বিষয়গুলো থাকে, এবার সেখানে গুরুত্ব পাচ্ছে সুরক্ষার বিষয়টি। এমনভাবে মসজিদের ভেতরটা পরিচ্ছন্ন করা হচ্ছে যাতে এখানে আগত মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করতে পারেন। পানি টানি দিয়ে একবারে পরিষ্কার করে তারপরে ব্লিচিং পাউডার, মশার ওষুধ এই সমস্ত দিয়ে আমরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করি। যার যার দায়িত্ব ভাগ করা আছে, সবাই সুন্দরভাবে প্রস্তুতি করে আমরা যাতে কোনো অসুবিধা না হয়। সাধারণ সময়ে এক জামাতে 25,000 মানুষ অংশ নেওয়ার সুযোগ পেলেও স্বাস্থ্যবিধি মানতে এবার অংশ নেবেন 10,000 করে। বর্তমান করোনা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নামাজ শেষে বিশেষ দোয়া হবে, ইস্তেগফার করা হবে। আর মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পূর্ণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হচ্ছে সিসিটিভি। থাকবে র্যাব পুলিশের অতিরিক্ত প্রহরা। কোনো কোনো ক্ষেত্রে আমরা আর্চওয়ে বসাবো, এটার ভিতর দিয়ে মানুষজন যাবে এবং যেখানে একাধিক জামাত হবে সেখানে যত সময় পর্যন্ত জামাত থাকে আমাদের পুলিশি ব্যবস্থাপনা থাকবে। এটার পাশাপাশি প্রতিটি জামাতের অভ্যন্তরে সাদা পোশাকে আমাদের পুলিশ থাকবে। তবে ঈদের দিন বৃষ্টির আশঙ্কা থাকায় মসজিদের ভেতরেই মুসল্লিদের নামাজ পড়তে হবে। ঈদের দিন সকাল দিকে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে, দুপুরের পর থেকে আবার থেমে থেমে সব জায়গায় বৃষ্টি হবে। রাজধানীতে এবার কোথাও ঈদগাহে জামায়াত হবে না। সকাল 7টা, 8টা, 9টা, 10টা ও 11:15টায় বায়তুল মোকাররমে হবে 5টি জামাত। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অনেক হাটে এখনও বেচা বিক্রি কম হলেও ঢাকার বাইরের হাটগুলো জমজমাট। এই মুহূর্তে সিলেট অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট কাজীর বাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাজধানীর ধোলাইখালে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। প্রথমেই যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম। ধন্যবাদ জাফর। আমি এখন আছি সিলেটের সবচেয়ে বড় যে পশুর হাট, সিলেট বিভাগের কাজীর বাজার পশুর হাটে। এই পশুর হাটে বিভিন্ন খামারি, সিলেট অঞ্চলের বিভিন্ন খামারি, প্রায় 30টার উপরে খামার থেকে গরু এসছে এবং সিলেটের বাইরে থেকে উত্তরবঙ্গ সহ ময়মনসিংহ অঞ্চল সহ বিভিন্ন অঞ্চল থেকে গরু এসছে। তবে এইখানে যারা বিক্রেতা আছে তারা বেশ হতাশে আমি দেখেছি এসে। তারা বলছেন যে ক্রেতা যেরকম আসার কথা ছিল এই সময়টিতে, এখন হচ্ছে কি অন্যান্য কোরবানি ঈদে এই সময়টি হচ্ছে কি যেটাকে বলে কোরবানি হাটের পিক আওয়ার যেটাকে বলা হয়, সবচাইতে উত্তেজনাকর সময়, যেখানে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে একটা দামাদামি চলে। কিন্তু সেই সময়টিতে এখন তেমন কোনো ক্রেতা এই বাজারে দেখা যাচ্ছে না। সিলেট মহানগরীতে এই হাট ছাড়া আরও 3টি অনুমোদিত হাট রয়েছে। দক্ষিণ সুরমায় ট্রাক টার্মিনালে একটি, কালাপাথর শাহিদগাঁ এলাকায় একটি, আর একটা মাসিমপুর কয়েদি মাঠে একটি হাট রয়েছে। তবে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল এই হাটে উঠেছে এবং মধ্য গরু এবং উচ্চ মধ্যবিত্তদের জন্য প্রচুর গরু আছে। তবে ক্রেতা বিক্রেতা যা উভয় পক্ষের সাথে কথা বলে যেটা জেনেছি যে গতবারের তুলনায় এবারের দাম তেমন বাড়েনি, গতবারের মতনই দাম রয়েছে। তবে যে জিনিসটা বিক্রেতাদের ভোগাচ্ছে সেই পরিমাণ কাঙ্ক্ষিত তারা ক্রেতা পাচ্ছে না। অনেকের তারা গরু নিয়ে এসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সারা বছরের একটি সময় তারা বিক্রয় করার জন্য বিভিন্ন খামারে গরুগুলো বড় করেছে, সেগুলো তেমন দাম পাচ্ছে না বা তেমন ক্রেতা পাচ্ছে না। তবে যেটা বলে রাখাবো যে স্বাস্থ্যবিধি মেনে এই হাটগুলো পরিচালনা করার কথা ছিল। স্কোয়াডের পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে, বারবার মাইকে বলা হচ্ছে মাস্ক পরার জন্য বা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, কিন্তু আমরা দেখেছি হাটে অনেকেই ফ্রি স্টাইল চলাচল করছে, মাস্ক ছাড়া চলাচল করছে। এগুলো দেখভাল করার মতন কেউ নেই, সেই বলাই শেষ। এবং ভিতরে যে যারা আসছেন জনসচেতনতা যেটা বলে, মানুষের মধ্যে সচেতনতা তেমন এখনো পর্যন্ত বৃদ্ধি পায়নি, যার কারণে এখনো হাটে তেমন মাস্ক পরা অনেক মানুষকে আমরা দেখেছি হাঁটাচলা করার জন্য। মোটামুটি এই ছিল কাজীর বাজার পশুর হাট থেকে যেই পশুর শেষ সময়ে যে বেচা কিনা তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি ঢাকায়, যাত্রাবাড়িতে রয়েছেন আমাদের সহকর্মী বেলায়েত। ইকরাম, ঢাকায় যতগুলো পশুর হাট বসেছে এর মধ্যে আমি যে কয়টাতে ঘুরেছি, আসলে এক একটি হাটের অবস্থা কিন্তু এক এক রকম। বলা যায় যে কোনো কোনো হাট আমরা দেখেছি যে অনেক ক্রেতার সমাগম রয়েছে, কিন্তু কোনো কোনো হাটে এসে দেখেছি যে ক্রেতার উপস্থিতি আসলে সন্তোষজনক না। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ধোলাইখাল এলাকায়। এখানে আসলে আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি আসলে বলা যায় যে এখানে দুটি গরুর হাট রয়েছে। এই দুটি হাট দুইজন ইজারাদার
নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রাস্তার দুই পাশে দুজন ইজারাদার নিয়ন্ত্রণ করছেন। একটু বলে রাখি যে এখানে আসলে এই প্রধান সড়ক থেকে ধোলাইখালের এই দয়াগঞ্জের মোড় থেকে এটি কিন্তু প্রায় 1 কিলোমিটার দূরে এই হাটটি, প্রায় 1 কিলোমিটার জুড়ে এই হাটটি অবস্থিত। তো এই বিশাল হাটে আমরা যেটা দেখেছি যে আসলে এই হাটের যে পরিস্থিতি, এটা নিয়ে আসলে ক্রেতা বিক্রেতা এবং এখানে যারা সাধারণ মানুষ এসেছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন কিন্তু যে গরুর দাম কিন্তু সেই অর্থে পাওয়া যাচ্ছে না, তারা বলছেন যে দাম কিন্তু কমে গেছে। আবার অন্যদিকে বিক্রেতারা কিন্তু একেবারে ভিন্ন কথা বলছেন, তারা বলছেন যে আসলে বিক্রেতারা কম দামে গরু ছাড়তে চাচ্ছেন না। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে প্রকৃত অবস্থাটা আসলে কি, সেটি আসলে এখানে আসলে একেবারে গরু পশু না কিনতে আসলে কিন্তু বোঝা একেবারে মুশকিল বলা যায়। তো আমরা যেটুকু এখানে এসে দেখেছি যে এখানে যে দুইটি হাট রয়েছে, একটি ধূপখোলা পশুর হাট, আরেকটি ধোলাইখাল পশুর হাট, এই দুটি হাটে একটিতে 9টি কাউন্টার বসেছে হাসিলের জন্য, আরেকটিতে 15টি কাউন্টার বসেছে। এই কাউন্টারগুলোতে 5% করে হাসিল, নির্ধারিত হাসিল কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। এর বাইরে এখানে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন হাটের সার্বিক পরিবেশ ব্যবস্থাপনার জন্য। তবে সব মিলিয়ে বলা যায় যে আজকে আগামীকাল যেহেতু ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখন সংশ্লিষ্টরা যেটি বলছেন যে এই মুহূর্তে কিন্তু বেচা কেনার এক ধরনের শেষ মুহূর্তের ব্যস্ততা রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ধোলাইখাল থেকে সর্বশেষ। জাফর। রাজধানীর পশুর হাটের খবর জানাতে ধোলাইখাল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসেন এবং তার আগে সিলেটের কাজিরবাজার হাট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। কোরবানি ঈদ উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পশুর হাটগুলোতে বর্জ্য ব্যবস্থাপনায় চোখে পড়েনি তেমন কোনো তৎপরতা। করোনাকালে ক্রেতা বিক্রেতারা অস্বাস্থ্যকর পরিবেশেই বেচাকেনা করছেন। ঢাকা উত্তর সিটির মেয়র হুঁশিয়ার করে বলেছেন, নির্ধারিত স্থানে যারা কোরবানির বর্জ্য ফেলবে না তাদের বাসার সামনে ট্রাকে করে আরও বর্জ্য রাখবে সিটি কর্পোরেশন। হরিপদ সাহার রিপোর্ট। কোরবানি ঈদের 5 থেকে 7 দিন আগে থেকেই রাজধানীর পশুর হাটগুলোতে আসতে থাকে লাখ লাখ গরু ছাগল। এসব পশুর প্রতিদিনের বর্জ্যের পরিমাণও কম নয়, কিন্তু প্রতিটি হাটেই বর্জ্য অপসারণে হাট ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উদাসীনতা স্পষ্ট চোখে পড়ে। হাটে আগতরা বলছেন দুর্গন্ধে টেকা মুশকিল, আছে মশা মাছির উপদ্রব। হাটে নির্দিষ্ট কোনো জায়গাও নেই ময়লা আবর্জনা ফেলার, তাই আশেপাশেই স্তূপ করে রাখতে বাধ্য হচ্ছেন তারা। ময়লা তো যেখানকার সেখানেই থাকতেছে, কোনো লোকজন নেই। একজন নাগরিকের প্রত্যাশা নগর পিতার কাছে যে একটা ইউজার ফ্রেন্ডলি একটা পরিবেশ, একটা হাট যেন আমরা ফিউচারে পাই। আসলে সিটি কর্পোরেশন মানে সেরকম কোনো দায়িত্ব আমার মনে হবে কোনো নেই আর কি। হাটের বেশ কয়েক জায়গায় হাসিল সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার কোনো দায় নেই বলে জানান ইজারাদারদের প্রতিনিধিরা। পরিবেশবাদীরা বলছেন, সিটি কর্পোরেশন সুপরিকল্পিত উদ্যোগ নিলে পশুর হাটের বর্জ্য এবং পশু জবাইয়ের উচ্ছিষ্ট থেকে কয়েক হাজার টন জৈব সার তৈরি করা সম্ভব। সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে বলে আসছেন যে তারা এই হাটের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করবেন, কিন্তু বাস্তবে আমরা সেটা দেখছি না। এদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি যারা ক্রেতা বিক্রেতা তারাও কিন্তু তাদের জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে বুধবার মাঠে থাকবেন বলে জানান ঢাকা উত্তরের মেয়র। যত্রতত্র বাড়ির সামনে আপনারা বর্জ্য রেখে দিবেন না। যদি বাড়ির সামনে আমি দেখতে পারি কারো বর্জ্য রেখা আছে, আমি আরো ট্রাকে করে কিন্তু সেই বাড়ির সামনে আমি সেই বর্জ্য রেখে দিব। এবছর 2 সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য অপসারণে 21,000-এর মতো কর্মী ও বিভিন্ন ধরনের প্রায় 900 যানবাহন ব্যবহার করবে বলে জানা গেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে ফিরতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু সরকারের চাপে তিনি সক্রিয় হতে পারছেন না, এমন অভিযোগ বিএনপি নেতাদের। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, ক্ষমা চাওয়া ছাড়া দণ্ডপ্রাপ্ত আসামির রাজনীতিতে ফেরা জনগণ মেনে নেবে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। করোনা ও তার পরবর্তী শারীরিক নানা জটিলতা অনেকটাই কাটিয়ে উঠেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটির নেতারা বলছেন, এখন যে সমস্যা রয়েছে তার জন্য দরকার বিদেশে উন্নত চিকিৎসা, কিন্তু সরকারের অনুমতি না মেলায় সেটি সম্ভব হচ্ছে না। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে 2 বছরের বেশি সময় জেলে ছিলেন বিএনপি নেত্রী। মুক্তির পর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি। দলটির নেতারা বলছেন, অসুস্থ বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় হতে চান, তবে নানা প্রতিবন্ধকতায় তা সম্ভব হচ্ছে না। শারীরিক অবস্থা না, সরকারের কারণে, সরকারের কূটকৌশলের কারণে উনি সবাই দিতে পারছেন না, প্রকাশ্যে রাজনীতি ডাকতে পারছেন না। সরকারের খড়গ ধরে রাখছে যে যদি আপনাকে দিলাম করে থাকেন,
একটা চাপ সৃষ্টি করে রাখতেছে আর কি। তো এখানেও স্বাধীনতা নাই, রাজনীতি নেতা কর্মীরা দেখা করতে পারছেন না, উনি কোনো কথা বলতে পারছেন না, সবকিছু মিলে জিম্মির মতো আর কি। আওয়ামী লীগ নেতারা বলছেন ক্ষমা চাওয়া ছাড়া দণ্ডপ্রাপ্ত আসামির রাজনীতিতে ফেরা জনগণ মেনে নেবে না। নিজের কর্মফলের কারণে ওরা নিজেকে জিম্মি করে রেখেছেন। মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলে দেশবাসী জাতি যদি ক্ষমা করেন তবেই তিনি রাজনীতিতে ফিরে আসতে পারবেন। একজন সাজাপ্রাপ্ত আসামি দেশের মাটিতে কোনোদিন রাজনীতি করার কোনো কারণ থাকতে পারে না। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর কারাগারে যান বেগম খালেদা জিয়া। পরিবারের আবেদনে গত বছরের 25 মার্চ মুক্তি পান তিনি। এরপর 3 দফায় বাড়ানো হয় তার মুক্তির মেয়াদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতেও পদ্মা সেতুতে চলছে কর্মযজ্ঞ। সংযোগ সড়কের 21 নম্বর স্প্যানের স্ল্যাবে ঢালাই প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সবচেয়ে দীর্ঘ গার্ডারের ওপর পিচ কার্পেটিং এর পথ তৈরি হলো। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মূল নকশায় মাথা উঁচু করে দাঁড়িয়ে দেশের সক্ষমতার অন্যতম স্মারক। শিগগিরই যান চলাচলের জন্য প্রস্তুত করতে হবে, তাই বিরামহীন ব্যস্ততা সংশ্লিষ্টদের। ঈদের ছুটিতেও থেমে নেই কর্মযজ্ঞ। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর রেল স্ল্যাব বসানো শেষ, মাত্র কয়েকটি রোড স্ল্যাব বসানো বাকি। সেতুর মাওয়া প্রান্তের S10 ও S11 নম্বর খুঁটির মাঝখানে S11 নম্বর স্প্যানের স্ল্যাব ঢালাই হবে। এর মাধ্যমে সবচেয়ে বড় ঢালাইয়ের কাজও সম্পন্ন হবে। এটা বাকি ছিল, এটা শেষ হলে পরবর্তীতে পিচ ঢালাই দেব। দেখতে দেখতে পদ্মা সেতু হয়ে গেল, কাজ মনে করো ভালো লাগতেছে। আমরা এটা চাইলে জনগণের জন্য ভালো, সব দিক দিয়ে ভালো। এটা নির্বাহী প্রকৌশলী জানান, শিগগিরই দুই পারে 3.4 কিলোমিটার দীর্ঘ সংযোগ সেতুর কাজ সম্পন্ন হবে। মূল সেতুর কাজ বাকি মাত্র 5%। ওয়েদার কন্ডিশন ভালো থাকলে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। 12 মিটার প্রস্থ ও 38 মিটার দীর্ঘ গার্ডারের উপরে এই ঢালাই সম্পন্ন হলে পিচ ঢালাইয়ের পথ তৈরি হবে। পদ্মা সেতুর দুই প্রান্তের ভায়াডাক্টে 75টি স্প্যানের সর্বশেষটি ঢালাই চলছে এখন। এটি সম্পন্ন হয়ে গেলে সড়ক পথের প্রয়োজন থাকবে শুধু পিচ ঢালাই। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। স্বর্ণ গলিয়ে বানানো হয় টুথপেস্ট। দেশে আনার পর সেই টুথপেস্টকে বানানো হয় সোনার বার। স্বর্ণ চোরাচালানের এমন অভিনব কৌশল অবলম্বন করেছিলেন চোরাকারবারীরা। বিমানবন্দরে নামার পর টার্কিশ এয়ারলাইন্সের 3 যাত্রীকে হাতে নাতে ধরেছে এপিবিএন। মঙ্গলবার ভোর 5:30টায় টার্কিশ এয়ারলাইন্সের TK712 ফ্লাইট পৌঁছায় ঢাকায়। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল এই ফ্লাইটে অবৈধ স্বর্ণ আছে। ফ্লাইটটি অবতরণের পর গ্রিন চ্যানেল পেরিয়ে এলে তল্লাশির মুখে পড়ে ইস্তানবুল থেকে আসা 3 যাত্রী। তাদের কোমরে ও হাঁটুতে মোড়ানো অবস্থায় প্লাস্টিকের প্যাকেটে মিলে তরল সোনা, যা দেখতে টুথপেস্টের মতো। গ্রেফতারকৃত 3 জনের কাছ থেকে আনুমানিক 14 কেজি ওজনের স্বর্ণ পাওয়া গেছে। এপিবিএন জানায়, দুবাইয়ে তরল স্বর্ণ বিক্রি নিষিদ্ধ হওয়ায় ইস্তানবুলে 9 ঘন্টার ট্রানজিটের সুযোগে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে এই স্বর্ণ কিনে তারা, যা বিক্রির পরিকল্পনা ছিল পুরান ঢাকায় 2 ব্যবসায়ীর কাছে। অন্তত 50 থেকে 60 লাখ টাকার একটা মুনাফা হয়তো হবে, এই আশা করে তারা এইভাবে অবৈধভাবে এই স্বর্ণগুলো নিয়ে এসেছে। এরা যেটা করেছে, চলে গিয়েছে প্রথমে মিশর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চলে এসেছে আপনার ইস্তানবুল। ভারতীয় এক নাগরিক, তিনি ট্রানজিট পিরিয়ডের এই 9 ঘন্টা সময়ের ভিতরেই এয়ারপোর্টে এসে তাদের কাছে কিন্তু এই গোল্ডগুলো হস্তান্তর করে যায়। প্ল্যান ছিল ঢাকার 2 জন স্বর্ণ ব্যবসায়ীর কাছে উনি এয়ারপোর্টেই হয়তো এই গোল্ডটা বা এয়ারপোর্টের বাইরে কোথাও এই গোল্ডটা হস্তান্তর করতেন। সংস্থাটি আরও জানায়, সংরক্ষণ ও মামলা দায়েরের ক্ষেত্রে জটিলতা এড়াতে তরল সোনার রাজধানীর তাঁতিবাজার থেকে বারে রূপান্তর করা হবে। সেটি হলেই আসামিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সলিড করা ছাড়া মামলা দায়ের করতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলার একটা সম্ভাবনা থাকে। সেজন্য এটাকে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের মাধ্যমে এটাকে সলিড করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি যে এখানে এরপরের লিঙ্কটা কি, এরপরে কাকে এই স্বর্ণ দেওয়ার কথা। এর আগে 2019 সালে 1 কেজিরও বেশি তরল সোনা উদ্ধার করেছিল এপিবিএন। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে ঈদের আনন্দ। সোমবার ঈদের আগের রাতে মেহেদি উৎসবে সামিল হন নানা বয়সী মানুষ। গান, নাচ, আতশবাজির মাধ্যমে উৎসব উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
করোনা মহামারী কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক যুক্তরাষ্ট্র, আর সেই আনন্দের রেশ বিরাজ করছে সর্বত্র। স্বাভাবিক পরিস্থিতিতে কোরবানির ঈদ যেন সেই আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। গান, নাচ, আড্ডায় ঈদের আগের রাতটি স্মরণীয় করে রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। রাস্তার দুধারে ফুটপাতে নানান পসরা সাজিয়ে বসেছেন কেউ কেউ, অনেকে মেহেদিতে রাঙাচ্ছেন হাত। বহু লোক আসছে, আর এটা আমরা জামাইকাতে 160 এরিয়া আমরা এভরি ইয়ারে আমরা এখানে আসি এবং ভীষণ ভালো লাগে, আমরা গান টান করি। ঈদ উপলক্ষে গ্রোসারি আর ফ্যাশন হাউসগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে এখন ঈদের প্রস্তুতি। বাচ্চার জন্য একটা পাঞ্জাবি কিনলাম, সবসময় ভাই পাঠায় বাংলাদেশ থেকে, এবার কোভিডের জন্য পাঠাতে পারে নাই। সকাল হলেই ঈদের নামাজ পড়তে খোলা মাঠ আর মসজিদের পাশাপাশি বিভিন্ন পার্কে ছুটবেন মুসল্লিরা। এরপর পশু কোরবানি দেবেন তারা। তবে অনেকেই আবার দেশে কোরবানি দিচ্ছেন পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গেও। করোনা কাটিয়ে এ যেন জীবনের এই গান। সংকট ভুলে সবাই এখন সামনের দিকে এগিয়ে যেতে চান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা ঝুঁকি তুচ্ছ করে ঈদ যাত্রায় ছুটছে মানুষ। লঞ্চ ফেরিতে গাদাগাদি ঢল, বাসে গাদাগাদি। আজও মৃত্যু 200। ডিএনসিসি হাসপাতালে 20 মিনিট সেন্ট্রাল অক্সিজেন বন্ধ, হাহাকার। জমজমাট কোরবানির পশুর হাট। রাজধানীতে ক্রেতা কম, ঈদ জামাতের মধ্যে প্রস্তুত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। দেশের বিভিন্ন স্থানে আজও ঈদুল আজহা উদযাপন। সরকারের চাপেই রাজনীতিতে নিষ্ক্রিয় বেগম জিয়া, দাবি বিএনপি নেতাদের। ক্ষমতাসীনদের অনীহায় বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না, অভিযোগ দলটির। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।